झूला झूला था। রাহুলের অভিযোগ, অসহনশীল বিজেপির অধীনে বেড়েছে সংখ্যালঘু নির্যাতন, কমেছে মত প্রকাশের স্বাধীনতা। বলেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছেন মোদি। গুজরাট এবং উত্তরপ্রদেশ রাজ্য দুটিতে মুসলমানদের বসবাস করাই এখন কঠিন হয়ে পড়েছে। রোজ আমাদের একটু একটু করে মারছে, সরকার আমাদের দম বন্ধ করে রেখেছে। গত 5 বছর ধরে এসব সহ্য করে আসছি, এখন তো আরো বেশি বেশি করে হয়রানি হবে। আমাদের উপর মারধর চলছে, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, রুটি রুজি নেই। বছর 5 আগেও কিন্তু মুসলিমদের জীবন শান্তিতেই চলছিল, বিয়ে শাদিও ঠিক মতোই হচ্ছিল, কিন্তু এখন সব বদলে গেছে। আবার নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আসতে পারে, এমন একটা সম্ভাবনা নিয়ে সামাজিক মাধ্যমে রীতিমতো তোলপাড় চলছে। আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া তাজা খবর। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে ভারতে নরেন্দ্র মোদী সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তিনি এককভাবে সরকার গঠন করতে পারেনি। অন্য যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলোর সাথে কোয়ালিশন করে তারপরে তিনি দল গঠন করেছে, সরকার গঠন করেছেন। তো নরেন্দ্র মোদী ভারতের যে মুসলমানদের উপরে নির্যাতন, নিপীড়ন, শোষণ চালাচ্ছে বা নিষ্পেষণ চালাচ্ছে, এটা একটা অমানবিক অবস্থা। এবং এই নরেন্দ্র মোদী এমন একজন বাটপার লোক, যিনি মুসলমানদের সাথেও সখ্যতা রাখেন এবং হিন্দুদের সাথেও সখ্যতা রাখেন। তবে মুসলমানদের সাথে সখ্যতা রেখে মুসলমানদের বেশি চাপ সৃষ্টি করেন এবং চাপে ফেলান। তো এই পুরো ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন নরেন্দ্র মোদী কতটা অসভ্য এবং বেয়াদব লোক, বা কতটা জানোয়ার। এই নরেন্দ্র মোদী কতটা খারাপ লোক, কতটা বাজে লোক, এটা আপনারা পুরো ভিডিও দেখলে বুঝবেন। তো এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন একজন সাংবাদিক এবং আলোচক, গোলাম মাওলা রানী। তো তার মুখ থেকে আপনাদের সরাসরি ভিডিওর মাধ্যমে কথা শোনাবো এবং দেখাবো, দেখলে আপনারা বুঝতে পারবেন যে নরেন্দ্র মোদী কতটা বাজে লোক, খারাপ লোক, অসভ্য লোক। তো চলুন পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখে আসি। মুসলমানরা ভারতে থাকতে পারে যদি তার ধর্ম পাল্টায়। এই জায়গা যেন আগামী দিনে অখণ্ড ভারতের একটা অংশ হতে পারে। জয় শ্রীরাম। मित्रों, मैं बचपन में रेल के डिब्बे में चाय बेचता था। চাওয়ালা থেকে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশের তিনবারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মিস্টার ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের নাম ভালোভাবে উচ্চারণ করতে না পারা চাওয়ালার ভারতের প্রধানমন্ত্রী হতে কোনো যোগ্যতা লাগেনি। শুধু ধর্মকে পুঁজি করেই তিনি তিনবার বাগিয়ে নিয়েছেন দিল্লির মসনদ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মোদীজির ফেসবুক পেজ থেকে যদি একটু ঘুরে আসেন তাহলে কিছুক্ষণের জন্য আপনাকে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হবে। বুঝে উঠতে কঠিন হবে এটা কোনো রাজনীতিবিদের ফেসবুক পেজ নাকি ধর্মীয় গরুর অনলাইনে ধর্মযুদ্ধ চলছে। কখনো গরুর 2 ঠ্যাঙের চিপায়, কখনো হনুমানের চিপায় ঝোপ ঝাড়, বন জঙ্গল, এমনকি পানির নিচে গিয়েও চলছে ভক্তদেরকে বলদ বানাবার প্রতিযোগিতা। সমুদ্রকে ভিতর দ্বারিকাজি কে দর্শন কর রাহা থা। সবশেষ লোকসভা নির্বাচনের শেষ ধাপের আগেও দুদিনের ধ্যানে বসেছিলেন নরেন্দ্র মোদী। ভারতের লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোট গ্রহণের আগে ধ্যানে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবসময় ভোটের সময় দেখবেন ধ্যান করতে ইচ্ছা করে, মোদীর ভগবানকে মনে পড়ে ভোটের সময়। যখন যেমন তখন তেমনের এই নীতিতেই চলছে মোদীর রাজনীতি। ভোটের জন্য কোথাও নিজেকে মুসলিম বিরোধী, কোথাও মুসলমানদের পক্ষের লোক হিসাবে পরিচয় দিতেও কোনো সমস্যা হয় না তার। देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का। क्या आपकी मेहनत की कमाई का पैसा घुसपैठियों को दिया जाएगा? কোথাও নিজেকে বুদ্ধ, খ্রিস্টান, শিখ ভক্ত বলে পরিচয় দিতে দেখা গেছে তার বিভিন্ন বক্তব্যে। भगवान बुद्ध के साथ मेरा एक और संबंध भी है। क्रिश्चियन कम्युनिटी के साथ तो मेरा संबंध कोई नया नहीं। बोहरा समाज के साथ मेरा भी रिश्ता बहुत पुराना। जीवन का एक महत्वपूर्ण कालखंड मैंने आदिवासियों के बीच में बिताया। बलिया से मेरा एक भावुक रिश्ता। একদিকে গোরক্ষার নামে ধর্মীয় উন্মাদনা তৈরির কাজটা চালিয়ে গেল তার দেশই পৃথিবীর এখন শীর্ষ গরুর মাংস রপ্তানির অন্যতম সফল দেশ। নারীদেরকে স্পর্শ না করার অভিনয় করলেও মাঝে মধ্যে হাত মেলানোর নেশাও আছে মোদীজির। আজ পাশা খেলবো রে জ্ঞান বিজ্ঞানে ভারত অনেক এগিয়েছে, কিন্তু বিশাল জনগোষ্ঠীর এই দেশটিতে এখনো বিরাট একটি সংখ্যা দারিদ্রতা, ধর্মান্ধতা, মূর্খতার অন্ধকারে নিমজ্জিত। সোশ্যাল মিডিয়াতে তাদেরকে বোকা বানিয়ে মোদী 1 যুগ ধরে অপ্রতিরোধ্যভাবে ভারত শাসন করে যাচ্ছে। परिवार सब कुछ
देश के लिए छोड़ा। बीजेपी के टिकट पर तो कुत्ता भी खड़ा हो जाए हम जिता ये सच है, अगर कुत्ता भी आएगा उसको भी जिताएंगे। अंधविश्वास नहीं है, हम भक्त हैं। महंगाई मेरे हिसाब से कोई ज्यादा नहीं हुई। अब मैं 10 साल से बनियान नहीं पहन रहा, देखो आप। और मोदी जी भारत के भगवान का वरदान बन के भगवान नहीं मनुष्य के रूप में नरेंद्र मोदी जी के रूप में उतार लिया। मोदी जी के रूप में श्री रामचंद्र ने जन्म लिया है। मोदी जी है ना साक्षात भगवान महाकाल जी का अवतार है। वाह मोदी जी वाह। রাজনীতি, অর্থনীতি, ধর্ম কিংবা জাতিগত সম্প্রীতি, আঞ্চলিক প্রভাব থেকে বিশ্ব নেতৃত্বের মঞ্চেও নিকট অতীতের সবচেয়ে দুর্বলতম অবস্থানে রয়েছে বর্তমান ভারত। এই তো বছর তিনেক আগেও চীনা সেনাবাহিনীর কাছে 58,000 বর্গ কিলোমিটার জমি হারিয়েছে দেশটি। স্বাধীনতার পর এত বড় দখলের মুখে কখনোই পড়তে হয়নি দেশটিকে। China has taken away people's land in the area and this has triggered clearly a massive political slugfest. মোদির বিজেপি সরকার অবশ্য ভারতের ভূমি দখলের বিষয়টি প্রথমে স্বীকার করেনি, যদিও পরে তারা মাত্র 38,000 বর্গ কিলোমিটার জমি দখলের বিষয়টি স্বীকার করেছিল। चाइना लद्दाख में भारत की लगभग 38,000 स्क्वायर किलोमीटर भूमि का अनधिकृत या कब्जा किए हुए। ঘটনা যখন পুরো ভারতে ছড়াছড়ি হয়, নরেন্দ্র মোদী আবারও তখন সোশ্যাল মিডিয়াতে সরব হয়। হেলিকপ্টারে সোজা চলে গিয়েছিলেন লাদাখ সীমান্তে, সেখানে থাকা সীমান্ত রক্ষীদের উদ্দেশ্যে রক্ত গরম করা গোমাতা কি জয় ভাষণে একটু চাঙ্গা করে আসবার চেষ্টা করেছিলেন। भारत माता की जय। आप माँ भारती की ढाल बन करके उसकी रक्षा करते हैं। কিন্তু এটা তো আর বলিউডের বিবেক অগ্নিয়াত্রীর সিনেমা নয়। মোদীর সেই সফরের উপহার হিসেবে ঠিক পরের দিন চীনের সেনাবাহিনী আরও ভেতরে ঢুকে ভারতের জমিতে চীনের একটি বিশেষ গ্রাম উদ্বোধন করে যান। China has built a large village in a disputed area in India's northeastern state. এখানেই শেষ নয়, সম্প্রতি বছরগুলোতে মুদ্রাস্ফীতি, বেকারত্বের হার, উদ্ভাবনী সূচক, শিক্ষার মান, জীবনযাত্রার মান থেকে শুরু করে সর্বক্ষেত্রে পতন হয়েছে ভারতের বিভিন্ন সূচকগুলোর। এখনো দেশের বিস্তৃত একটি অংশের মানুষের খোলা আকাশের নিচে মলত্যাগ করতে হয়, তারপরেও তারা মোদিতেই খুশি। हमारे पास लैट्रिन घर में नहीं है, हमारे पास सीवर व्यवस्था नहीं है। अगर संत चाह लेगा तो सब हो जाता। মোদির আকাশচুম্বী জনপ্রিয়তায় কেউ কেউ তাকে ভগবান বলেও সম্বোধন করতে শুরু করেছে। हमारे माननीय प्रधानमंत्री जो खुद भगवान स्वरूप है, मोदी राम और अमित शाह वो भगवान है हमारे, हम उनकी पूजा करते हैं। সব শেষ লোকসভা নির্বাচনে এরকমই জয় জয়কার ছিল মোদিময় ভারতীয় গণমাধ্যম, কিন্তু যেমনটা বলা হচ্ছিল ঠিক তেমন ফল পায়নি নরেন্দ্র মোদীর বিজেপি। আগেরবার একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও এবার শরিকদের নিয়ে গঠন করতে হয়েছে কোয়ালিশন সরকার। যদিও নির্বাচনের আগে 400 আসন পাবার স্বপ্ন নিয়ে নির্বাচনে ট্রেনে চড়েছিল নরেন্দ্র মোদীর বিজেপি। हमारे पास 400 सीट थी, 360 के करीब जीत करके आए। গেল 10 বছরে মোদীর সবচেয়ে বড় ট্রাম্প কার্ড ছিল ধর্মীয় বিভাজন। সেই কার্ডও এবার কাজে লাগেনি। ভারতের মানুষ বুঝতে শুরু করেছে ধর্ম ব্যবসার ফাঁদে পা দিয়ে মোদীকে বারবার ক্ষমতায় আনলেও সাধারণ মানুষ আসলে কিছুই পায়নি। जितना पैसा नरेंद्र मोदी जी ने इनको दिया है ना, उतना ही पैसा हम हिंदुस्तान के गरीब लोगों को देने जा रहे हैं। महालक्ष्मी योजना, पहली नौकरी पक्की योजना, इन योजनाओं के माध्यम से करोड़ों लाखपति बने। খোদ মোদীর সবচেয়ে বড় ধর্মীয় কার্ড বাবরি মসজিদের নির্ধারিত জায়গায় রাম মন্দির তৈরি করেও কাজ হয়নি। উল্টো অযোধ্যাতেও ভরাডুবি হয়েছে বিজেপির। উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গ, এমনকি মোদীর নিজের আসনেও মাত্র 60,000 ভোটের ব্যবধানে জিতেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা ভারতের কোনো প্রধানমন্ত্রীর দ্বিতীয় সর্বনিম্ন ব্যবধানে জয়ের রেকর্ড। सम्माननीय आदरणीय মোদীর ধর্মীয় হাতিয়ার দিনকে দিন ভোতা হয়ে আসার কারণ হলো ভারতের মানুষ এখন বুঝতে শিখেছে ধর্ম আসলে মোদীর গদি টেকানোর কৌশল। ধর্মের দোহাই দিয়ে সাধারণ হিন্দুদেরকে গরুর মূত্র আর গোবরের হরেক রকমের লাড্ডু খাওয়ালেও মোদীকে কখনো গরুর মলমূত্র খেতে দেখা যায়নি। বিজেপির জনসভায় মুসলমানদের বিষোদ্গার করলেও প্রয়োজনে আল্লাহর গুণগান করতেও দেখা গেছে তাকে বিভিন্ন সময়। अल्लाह इज रहमान एंड रहीम। গোরক্ষার ঘোষণা দিয়ে গরুর মাংস রপ্তানি করা প্রতিষ্ঠান থেকে ডোনেশন নিতেও সমস্যা হয় না। যেখানে যেভাবে প্রয়োজন সেখানে সেভাবে অভিনয় করে যাচ্ছেন মোদী, অমিত শাহেরা। তবে একটি জায়গায় ব্রাহ্মবাদী মোদীরা সবখানে এক, তা হলো ব্রাহ্মণ আর অব্রাহ্মণ নমশূদ্রদের বেলায়। নমশূদ্র, কাওড়া, বাগদি, কোল, রাজবংশী এরকম অসংখ্য 6,700 হিন্দুদের মধ্যে অবস্থা এরকম। আবার নতুন করে মাটি নিষেধাজ্ঞা আসতে পারে এমন একটা সম্ভাবনা নিয়ে সামাজিক মাধ্যমে রীতিমতো তোলপাড় চলছে। আমাদের সামাজিক মাধ্যমের অনেক কথাই আমরা বিশ্বাস করতে পারি না, আবার অবিশ্বাস করার কোনো কারণ নেই। এর কারণ হলো যে অন্তহীন গন্তব্যে আমরা যাত্রা করছি, সেই গন্তব্যে যাওয়ার জন্য না আছে আমাদের কোনো রসদ, না আছে কোনো পাল, না আছে কোনো দিকপাল। অর্থাৎ অন্তহীন পথে যাওয়ার মতো, যেটিকে ইংরেজিতে বলা হয় ফুয়েল, সেটি আমাদের নেই। একটা রাষ্ট্র এগিয়ে চলছে, কিন্তু এটি রাষ্ট্রের কাঠামোর যে আদর্শ, যে আইডিওলজি, সেটি আমাদের নেই। আমরা কি একটি গণতান্ত্রিক রাষ্ট্র, নাকি উত্তর কোরিয়ার মতো একটি রাষ্ট্র, নাকি দক্ষিণ কোরিয়ার মতো একটি রাষ্ট্র, চীনের মতো কোনো রাষ্ট্র, নাকি রাশিয়ার মতো রাষ্ট্র?
আপনি মিলাতে পারবেন না। এখানে গণতন্ত্র কিভাবে কাজ করছে, পার্লামেন্ট কিভাবে কাজ করছে, বিচার বিভাগ কিভাবে কাজ করছে, এক অদ্ভুত দেশ। আপনার ঠিক সেই বিখ্যাত কবিতার কথা মনে হয়, ডিএল রায়ের, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ডিএল রায়, দ্বিজেন্দ্র লাল রায়, রবীন্দ্রনাথের বিআই হন সম্পর্কে। এখন এই দেশে এই যে আমাদের যে দুরবস্থা, আমাদের যে অভিভাবকহীনতা, আমাদের গণতন্ত্রহীনতা, আমাদের বিচারহীনতা, আমাদের আশ্রয়হীনতা, আমাদের দারিদ্রতা, আমাদের অভাব, আমাদের অভিযোগ এবং আমাদের সীমাহীন চাহিদা, একই সঙ্গে সীমাহীন দুর্নীতি, সব মিলিয়ে আমরা ইতিহাসের এইরকম একটা সন্ধিক্ষণে আছি, যেটা আজ থেকে 3 বছর আগে আমরা কল্পনাই করতে পারতাম না। মনে হতো 3 বছর আগে যে আমরা এই আমেরিকা হয়ে গেছি, সিঙ্গাপুরকে পিছনে ফেলেছি। আসলে $50 বিলিয়ন একটা ছোট রাষ্ট্র, বাংলাদেশের মতো ছোট রাষ্ট্র, সেখানে ফরেন রিজার্ভ এটা মুখের কথা নয়। কিন্তু এই 3টি বছরে এতটা সর্বনাশ হয়ে গেছে, সেই রিজার্ভ যে সত্যিকার রিজার্ভ হিসেবে এখন কত আছে আমরা কেউ জানি না। আবার গত 1 বছরে বৈদেশিক ঋণ হিসেবে আমরা যে এনেছি, কোথায় আছে তাও আমরা জানি না, কিভাবে ব্যয় হয়েছে তা আমরা জানি না। একদিকে শুনি যে চীনা কোম্পানিগুলো বিভিন্ন প্রজেক্টে, যে মেট্রো রেল না ঠিক এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশের যে কাজ চলছিল, এই কাজ তারা বন্ধ করে দিয়েছে। চীনের অনেক কোম্পানি টাকা পাবে, এখন তারা টাকা চাচ্ছে, ভারতের আদানিরা টাকা চাচ্ছে। তো এগুলো সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়া হচ্ছে, একটার পর একটা বন্ড ইস্যু করা হচ্ছে, মানে ঋণ দিয়ে যাওয়ার জন্য ব্যাংকে বাধ্য করতে বন্ড ইস্যু করা হচ্ছে। জনগণের আমানত একদম ভেঙে খেতে 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 কোন পর্যায়ে এসছে, সঞ্চয়পত্রের বিক্রয় এবং সঞ্চয়পত্রের স্থিতি দেখলে সেটা বুঝতে পারবেন। প্রত্যেকটা মানুষ এই অবস্থা চলছে, এবং যখনই এরকম একটি অবস্থা চলে, তখনই বিদেশি যারা শক্তি তারা কিন্তু সুযোগ নেয়। আমেরিকা দীর্ঘদিন যাবতীয় আওয়ামী লীগকে একদম স্কুইজ করার চেষ্টা করছে, আওয়ামী লীগের সঙ্গে খেলছে। মাছ ধরার সময় ঠিক সেই ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, আর্নেস্ট হেমিংওয়ে সেই বিখ্যাত উপন্যাসের মতো, এটি খুব তাজা। মাছ ধরার জন্য যেভাবে একজন ঝানু মাছ শিকারী বড়শি ফেলে যেভাবে খেলে মাছের সঙ্গে, একবার ছেড়ে দেয়, একবার টানে, একবার ছেড়ে দেয়, একবার টানে, ঠিক সেইভাবে অনেক দিন ধরেই মূলত আওয়ামী লীগকে টানাটানি করছে আমেরিকা। কখনো নিষেধাজ্ঞার ভয় দেখাচ্ছে, আবার কখনো নিষেধাজ্ঞা দিয়েই দিচ্ছে, কখনো আপনার IMF কে দিয়ে চাপ দেওয়ার চেষ্টা করছে, আবার IMF কে দিয়ে ঋণ দিয়ে দিচ্ছে বিনা শর্তে। এই যে একবার চাপ এবং একবার টানাটানি, একবার খুব সম্মান দেখাচ্ছে, আবার সম্মান করছে, কিছুদিন চুপ থাকছে, আবার সরব হচ্ছে, তারপর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুসফাস করে নানা রকম ভয় এবং আতঙ্ক তারা কিন্তু সৃষ্টি করছে। এই যেমন ধরুন আমরা র্যাবের উপর স্যাংশন, তারপরে ভিসা নীতি, সেই ভিসা নীতির পর মানে বিভিন্ন কথা শুনছি যে বেনজিরকে যেভাবে ধরা হয়েছে এর পিছনে আমেরিকার একটা হাত আছে। এরপর জেনারেল আজিজ মানে সেনাপ্রধান, তার বিরুদ্ধে যেভাবে ক্লিপ্টোপ্লেসি আইনে তাকে নিষেধাজ্ঞা দেওয়া হলো, এখন বেনজিরের পরিণতি যেন আজিজ ভোগ করে বাংলাদেশে, বিশেষ করে তার দুর্নীতির কারণে। এই বিষয়ে যে তোড়জোড় চলছে বিভিন্ন এজেন্সির মধ্যে, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে, সরকারের মধ্যে, এবং শেষ পর্যন্ত আসলে আজিজ সাহেবকে ধরা পড়তে হবে। যখন পদ্মা সেতু নিয়ে খুব চক্রান্ত হচ্ছিল আন্তর্জাতিক অঙ্গনে, তখন সরকার কিন্তু বুঝছিল, দুর্নীতি দমন কমিশন বুঝছিল যে এখানে খেলছে বিদেশিরা, কিন্তু পারা যায়নি। তাদের সঙ্গে খেলতে গিয়ে পরাজিত হতে হয়েছিল, অপমানিত হয়েছিল। আবুল হোসেন সাহেবের মতো প্রধানমন্ত্রী খুব প্রিয়জন, তাকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দিতে হয়েছিল। একজন সিটিং সচিব, কর্মরত একজন সচিব, তাকে একেবারে চোরের মতো সেই দুর্নীতি দমন কমিশনে এনে জিজ্ঞাসাবাদ করে জেলখানাতে পাঠাতে হয়েছিল একজন সচিব। পরে আবার তাকে জেলখানা থেকে বের করে চাকরিতে পুনর্বহাল করা হয়। সিভিল সার্ভিসের ইতিহাসে এরকম ঘটনা দ্বিতীয়টি ঘটেছে কিনা আমি জানি না। আমি তাকে চিনতাম, অত্যন্ত ভদ্রলোক, মার্জিত এবং সৎ। এখন তিনি জার্মানিতে আছেন বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে। হয়তো সরকার যে তার প্রতি আচরণ করেছে এই কারণে এক ধরনের মনোবেদনা থেকে তাকে সেই জায়গায় দেওয়া হয়েছে। তো সরকার ওই সময়টিতে সচিব মোশাররফ সাহেব কিংবা আবুল হোসেন সাহেব মন্ত্রী তাদেরকে রক্ষা করতে পারেনি, যেভাবে এখন বেনজির সাহেবকে রক্ষা করতে পারছেন। আজিজ সাহেবকে অনাগত দিনে যেভাবে জালে জড়ানোর চেষ্টা হচ্ছে, তাকে রক্ষা করা যাবে না।
বঙ্গবন্ধুর জামানাতে আপনারা যারা এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেছেন, তো পুরো ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং নরেন্দ্র মোদী ভোটের আগে বা নির্বাচনের আগে তিনি 2 দিন বসেছিলেন, মানে ধ্যানে বসেছিলেন। ধ্যানে বসেও তার কোনো কাজ হয়নি, কারণ তিনি সংখ্যাগরিষ্ঠতা পাননি। 240 আসন পেয়েছেন, 270 আসনে যে সরকার গঠন করতে পারে সেখানে তিনি 240 পেয়েছেন। এই জন্য অন্য দলের সাথে তার কোয়ালিশন করে তারপরে সরকার গঠন করতে হয়েছে। কিন্তু যে কোনো সময় এই নরেন্দ্র মোদী ঢাপাস করে নিচে পড়ে যেতে পারেন, ঠিক আছে, সেই আশঙ্কা রয়েছে। তো পুরো ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। তো এই ধরনের আলোচিত সমালোচিত ভাইরাল আপডেট এবং রাজনৈতিক বিশ্লেষণমূলক ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকস বা ভিডিও। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।